বাংলাদেশের ওপর 20% সম্পূরক শুল্ক যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা। শ্রমবাজারের সুখবর, মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীদের পর্যটন ও নির্মাণ খাতে নিয়োগের সিদ্ধান্ত। রাজনীতিতে বিভেদ ভুলে আলোচনার টেবিলে বসা ইতিবাচক, সংকট সমাধানে এই চর্চা ধরে রাখার আহ্বান। জুলাই আন্দোলনের দুর্বার সময়ে নিষিদ্ধ হয়েছিল জামায়াত, হাসিনা সরকারের কূটচাল কাজে আসেনি বলছেন বিশ্লেষকরা। জুলাই বিরোধী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের যোগসাজশ, তদন্তকারী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শুল্ক 35 থেকে 20% নামিয়ে আনাকে কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে অর্থনীতি, কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দাবি, কিসের বিনিময়ে এমন অর্জন তা জনসম্মুখে আনতে হবে সরকারকে। শেষ মুহূর্তে কাটল অস্বস্তি আর শঙ্কা। 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে এখন 35 নয়, গুনতে হবে 20% পাল্টা শুল্ক। গেল 2 এপ্রিল নিজ দেশে স্বার্থ রক্ষায় বন্ধু দেশগুলোর সাথে বিশাল বাণিজ্য ঘাটতির কথা বলে চড়া শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশের কপালে জুটেছিল 37%। তবে 31 জুলাই পর্যন্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দর কষাকষির জন্য সময় পেতে দেয় ওয়াশিংটন। 90 দিনে 3 দফা আলোচনা করে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের সাথে অপ্রকাশযোগ্য চুক্তিও করে দেশটি। ফলে ভেতরের আলোচনা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে। বাংলাদেশও থেমে থাকেনি প্রস্তুতিতে। 25টি বোয়িং কেনার পাশাপাশি গমসহ বেশ কিছু মার্কিন পণ্য ও সেবার কথা বলে সরকার। বাংলাদেশের জন্য এই অর্জনকে কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা। দেশের সাথে আলোচনা সফল হবার জন্য বাংলাদেশের আলোচকদের অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই অর্জন বিশ্ব দরবারে কেবল বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং বৃহত্তর সুযোগ, স্থায়ী সমৃদ্ধির দ্বারও খুলে দেয়। এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, আলোচনায় জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়। সর্বোচ্চ অগ্রাধিকার ছিল পোশাক শিল্পে। এর পাশাপাশি মার্কিন কৃষিপণ্য কেনার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশকে 20% পাল্টা শুল্ক দিতে হবে। সুখবর বটে, তবে কিসের বিনিময়ে এমন অর্জন তা জনসম্মুখে আনতে হবে সরকারকে। 37 থেকে 35 এবং বিশেষ করে 35 থেকে এখন যখন 20-এ আসলো, এটা আসলে এমনি এমনি আসেনি। আমরা জানি যে ট্রাম্প ট্যারিফ বা ট্রাম্প প্রশাসন এই পুরো ট্রাম্প ট্যারিফটাকে আমেরিকার প্রাপ্তি কি হতে পারে সেইটার একটা এন্ট্রি পয়েন্ট বা সেইটার একটা হার্ড নেগোশিয়েটিং টুল হিসেবে ব্যবহার করেছে। যাদের সাথে বাণিজ্য ঘাটতি আছে তাদের সাথে যেন তারা বাণিজ্যের ঘাটতিটা পূরণ করতে পারে, সেজন্য তারাও বেশি করে এই দেশগুলোতে পণ্য রপ্তানি করতে আগ্রহী হবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমরা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করি না, অন্যান্য দেশের সাথেও করি। কাজেই এমন কোনো সিদ্ধান্ত যেন আমরা না নেই যে সিদ্ধান্তে অন্য দেশের কাছ থেকেও আমরা আমাদের এই ধরনের যে সুবিধাগুলো আছে সেগুলো যেন ভারসাম্য না হারায়। বাংলাদেশ এই ক্ষেত্রে কতটুকু ছাড় দিয়েছে সেটা নিয়ে একটু বিস্তর আলোচনা হওয়াটা জরুরি, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জন্য। এবং আমি মনে করি ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবেন তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক ছাড়া অন্যান্য সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকাটা সকলের জন্যই জরুরি। বাংলাদেশের আগে ভিয়েতনাম, ইউ, যুক্তরাজ্য, ফিলিপাইন সহ মোট 7টি দেশ ও একটি অঞ্চলের সাথে চুক্তি করেন ট্রাম্প, যেখানে 10 থেকে 30% পর্যন্ত পাল্টা শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মালয়েশিয়ায় যেতে ব্যর্থ হওয়া কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে থাকা বাংলাদেশ হাই কমিশন জানায়, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মধ্য থেকে পর্যটন ও নির্মাণ খাতে নিয়োগ করবে দেশটির সরকার। এই কর্মীরা বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। গেল বছরের 31 মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা বেঁধে দেয় দেশটির সরকার। সে সময় মালয়েশিয়াগামী কর্মীরা 4 থেকে 5 লাখ টাকা দিয়েও দেশটিতে যেতে পারেনি।
রাজনৈতিক দ্বন্দ্ব আর মতাদর্শের ঊর্ধ্বে উঠে একসাথে বসা, বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা, যা দেশের রাজনীতির চিরচেনা চিত্রের বাইরে। আর এমনই ঘটেছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায়, যেখানে ইসলামপন্থী থেকে শুরু করে বামপন্থী সাথে মধ্যপন্থী দলের জ্যেষ্ঠ থেকে তরুণ নেতারা উপস্থিত ছিলেন 23 দিন। রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন এমন আলোচনা ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক। আশিকিন প্রিন্সের রিপোর্ট। দ্বন্দ্ব, বিভেদ আর প্রতিহিংসা বাংলাদেশের রাজনীতির পরিচিত চেহারা। রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে একসাথে এক জায়গায় বসে কিংবা মতামতের আদান প্রদানের নজির বিরলই বটে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলেছে সেই ঘুণে ধরা সংস্কৃতি। 23 দিন ধরে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল কনফারেন্স হলের এমন চিত্র বলেছে সে কথাই, যেখানে দেশের 30টি রাজনৈতিক দল ও জোট পাশাপাশি বসেছেন, একে অপরের কথা শুনেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে। ছোট দল, বড় দল, ডান বাম, ইসলাম কিংবা মধ্যমপন্থী, সব মত পথের নেতারা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। প্রবীণ রাজনীতিবিদদের সান্নিধ্য পেয়েছেন নবীনরা। যুক্তি পাল্টা যুক্তি বিনিময় করেছেন বর্ষিয়ান নেতাদের সাথে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে, ভিন্নতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা যাতে শত্রুতামূলক বৈরিতায় পর্যবেসিত না হয়, এদিক থেকে গত 21-22 দিনের আলোচনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা উত্তরণ। একত্রে খাওয়া দাওয়া করি, চা নাস্তা খাই, এটা খুবই ভালো। এটা ইতিপূর্বে তো এইভাবে বসার সুযোগ হয়নি এতদিন পর্যন্ত। নতুন একটা ফর্মে যেটা যথাযথ হয় সেই ফর্মে কিন্তু এখানকার অসমাপ্তগুলো আলোচনাগুলো এবং অন্যান্য সংস্কার কমিশনের আলোচনাগুলো আমাদের চালিয়ে যাওয়া উচিত। তরুণরা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের এমন আলোচনা থেকে তারা শিখেছেন, যা ভবিষ্যৎ পথ চলায় সাহস যোগাবে। তরুণ প্রবীণ সবাই মিলে যে একটা দেশ গড়ার একটা আলোচনা হলো, আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেই লক্ষ্যে কিন্তু এই আলোচনাগুলো হয়েছে। এটা আমাদের মধ্যে একটা সুসম্পর্ক বৃদ্ধি করেছে। কালেকটিভ উইজডমের যে জায়গাটা, এটা আসলে এখানে ইউনিক, এবং আমি মনে করি যে এটা গণপরিষদ হলে যেরকম একটা আবহ তৈরি হয়, এখানেও অনেকটা সেরকম একটা আবহ তৈরি হয়েছে। জাতীয় পর্যায়ে বড় সমস্যার সমাধানে এমন বহুমুখী আলোচনার সংস্কৃতি ধরে রাখার পরামর্শ সব দলেরই। ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে ফরেন সার্ভিস একাডেমি, যেখানে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতারা এক জায়গায় বসেছিলেন, কথা বলেছেন রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে। তারা হয়তোবা সব বিষয়ে একমত হতে পারেননি, কিন্তু পারস্পরিক সৌহার্দ্যের জায়গাটা বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যৎ রাজনীতিতে ফেলবে ইতিবাচক প্রভাব। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 24-এর কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, হঠাৎ করেই নিষিদ্ধ করা হয় জামায়াতে ইসলামীর রাজনীতি। জামায়াত নেতাদের দাবি, আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার পরিকল্পনা ছিল এটি, তবে পা দেয়নি দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 24-এর গণ অভ্যুত্থানে জামায়াতকে নিয়ে আওয়ামী সরকারের কূট চাল কাজে আসেনি। 32 জুলাই অর্থাৎ 1 আগস্ট 2024, পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতার স্মরণে সারা দেশে চলছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। রংতুলির আচরে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছিল দ্রোহের আগুন। শোককে শক্তিতে পরিণত করে জোরালো হচ্ছিল আন্দোলন। অবস্থা বেগতিক দেখে তখন নতুন কৌশল নেয় শেখ হাসিনা সরকার। গণমানুষের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে হুট করেই নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামাত ইসলামের রাজনীতি। জামাত বলছে, ছাত্র জনতার আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিতে যে ফাঁদ পেতেছিল আওয়ামী লীগ, তাতে পা দেয়নি দলটি, কারণ প্রতীক ও নিবন্ধন হারানোর পর নতুন করে হারাবার কিছুই ছিল না। এটাতে ক্ষমতাসীন দলের একটা আন্দোলনকে ভিন্ন ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য একটা ফন্দি, এটা আমরা এখন তৃণমূল পর্যন্ত বার্তা দিয়েছি। এই জিনিসটাকে সামনে রেখে আমাদের দল নিষিদ্ধের বিষয়টাকে আমরা অগ্রাধিকার দিইনি, আমরা দিয়েছি সরকারের পতন। আমরা খুব বিস্মিত হলাম। জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি তো অনেক আগের থেকেই একটা বিরোধী শক্তি করেই আসছিল, কিন্তু এই সময় কেন? হতে পারে তাদের সোর্স বা তাদের এজেন্সি তারা হয়তো মনে করেছে যে এখানে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, এরাই হচ্ছে এমন এক শক্তি যাদেরকে কেনা যাচ্ছে না, আপোষ করা যাচ্ছে না, গুলি করে নিঃশেষ করা যাচ্ছে না। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিন্না তারা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে জামাত কার্ডের ব্যবহার কম হয়নি, তবে 24-এর গণ অভ্যুত্থানে তার কাজে আসেনি।
কখনো শিবির বলে নেই যে আমি শিবির, ছাত্র দলের ছেলেরা বলে নেই আমি ছাত্র দল, বা কোনো মানুষ বলে নেই। সবাই কিন্তু শেখ হাসিনাকে নামাতে হবে এই আন্দোলনে সবাই একমত ছিল। সুতরাং আওয়ামী লীগ যদিও এই উদ্দেশ্য নিয়ে করেছিল, কিন্তু উদ্দেশ্যটা সাকসেসফুল হয়নি। পরিবর্তিত প্রেক্ষাপটে জামাত নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে বটে, তবে বিশ্লেষকের মতে আগামী দিনেও কৌশলের রাজনীতির গুটি হবে জামাত। ইসলামিক দলগুলো যদি আসতে হয় তাদের সঙ্গে আসতে হবে, আলাদা হয়ে তারা খুব একটা সাড়া ফেলতে পারবে না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। গণঅভ্যুত্থানের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদের উত্থান বন্ধ হবে। প্রেস ক্লাবে জুলাই 24-এর গণঅভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার। জাতীয় এই সেমিনারে দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। জানান, নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান বন্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জামায়াত। আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে, সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানায়, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জুলাই সনদ ও ঘোষণাপত্র জরুরি। কর্মসূচিতে পুলিশের কাছে থেকে অসহযোগিতার অভিযোগ করেন তারা। জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি ও দায়িত্ব গ্রহণ, আহতদের চিকিৎসা ও আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিতের দাবি করেন তারা। এছাড়া ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে এমন সংবিধানের আকাঙ্ক্ষা জানান তারা। জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত শাহবাগ মোড় ছাড়বে না বলে এও জানান তারা। জুলাই সনদ ঘোষণা সহ 3 দফা দাবিতে শাহবাগের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। আরো জানাতে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি স্নাত দুপুরে বিক্ষোভকারীরা কোথায় কিভাবে অবস্থান করছেন এবং তাদের এই বিক্ষোভ কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন আমাদের মাহবুব। শ্রেয়া, আসলে এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে গতকাল সকাল থেকেই কিন্তু এখানে জুলাই যোদ্ধা সংসদ এবং অন্যান্য যে আন্দোলনকারীরা রয়েছে তারা অবস্থান করছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে তারা যে আজকের যে নামাজ, জুমুয়ার নামাজ, তারা কিন্তু সেটি এখানেই সেই নামাজ পড়বেন এবং নামাজের পরেও কিন্তু তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন। এবং গতকাল থেকে আজকে এই অবস্থান পর্যন্ত তারা যতক্ষণ এখানে অবস্থান নিয়েছেন, তারা কিন্তু একটি অভিযোগ করেছেন, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছ থেকে কিন্তু অসহযোগিতা পেয়েছেন এবং এই পথচারী এবং কর্মজীবী মানুষ, তাদের কাছ থেকে একটি অভিযোগ রয়েছে যে এই শাহবাগ মোড় যেহেতু ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যার কারণে এটি অবরোধ থাকার কারণে তাদের কর্মস্থলে যেতে অথবা গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকালকে অনেকে কিন্তু এখানে অবরোধ থাকার কারণে অনেকে হেঁটেও গন্তব্যে গিয়েছেন। তো আজকে তারা যখন নতুন কর্মসূচি ঘোষণা করছিলেন, তখন তারা একটি খসড়া জুলাই সনদ, যেটি একটি প্রস্তাবনা সম্বলিত এবং সেখানে 3টি ধারা রয়েছে এবং এগুলির মধ্যে আসলে এই 24-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ হয়েছে তাদের পুনর্বাসন এবং তাদের জন্য ভাতা এবং চিকিৎসা সুনিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন একটি সংবিধান কায়েম করা যেন ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্রে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না আসতে পারে। এবং 24-এর গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতার উপরে যারা আসলে নিপীড়ন চালিয়েছে এবং গুলিবর্ষণ করেছিল, তাদের যে বিচার, সেই বিচারও কিন্তু তারা দাবি করেছে। এবং তারা আরও একটি দাবি যেটি জানিয়েছে শ্রেয়া, সেটি হচ্ছে এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের যদি বাস্তবায়ন না হয় এবং এটির যদি কোনো অঙ্গীকার না আসে রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে কিন্তু তারা এখানে তারা লাগাতার অবস্থান পালন করবেন এবং তারা এই শাহবাগ মোড় অবরোধ করে রাখবেন। শ্রেয়া, ধন্যবাদ মাহবুব। শাহবাগ থেকে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহবুবুর রহমান। এদিকে সরকারি কর্মকর্তা হয়েও চাকরিবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে গেল বছরের 4 আগস্ট জুলাই অভ্যুত্থান বিরোধী মিছিল বের করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। যখন
তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, তখন তারা আবার বিএনপি জামায়াতের কর্মকর্তাদের একটা অংশকে সাথে নিয়ে একাত্তা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে, যাতে সুষ্ঠু তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তদন্তকারী কর্মকর্তা। পেয়েছেন প্রাণ নাশের হুমকিও। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। গেল বছরের 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন শিক্ষা ক্যাডারের অর্ধশত কর্মকর্তা। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করা ওই কর্মকর্তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক কাজী আবু কাইয়ুম। 17 কর্মকর্তাকে দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। কিন্তু হঠাৎই মাস দুয়েক আগে এই পরিচালককে বদলি করা হয় পর্যবেক্ষণ ও মূল্যায়ন শাখায়। ফলে বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম, গায়েব হয় নথিও। এই বিষয়টির তদন্ত নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের প্রশ্ন তোলাটা অস্বাভাবিক এবং উদ্দেশ্য প্রণোদিত, আমাকে বিতর্কিত করা, যাতে আমি এই তদন্ত কাজটা যেন না চালাতে পারি। একটা সহজ কথা, সিসিটিভি তো ফুটেজ, আমি তো কাউকে ঢুকাতে পারবো না, এখানে কাউকে আমি বাদ দিতেও পারবো না। তবে থেমে থাকেননি কাজী আবু কাইয়ুম। শনাক্ত করেন মাউশিতে কর্মরত 20 জনেরও বেশি বিতর্কিত কর্মকর্তাকে, যারা জুলাইয়ে নেমেছিলেন রাজনৈতিক কর্মসূচিতে। দফায় দফায় শুনানি শেষে তৈরি করা হয় প্রতিবেদন, যাতে বিধি লঙ্ঘনের দায়ে চাকুরিচ্যুতির মতো শাস্তির সুপারিশ করা হতে পারে। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। তদন্ত যখন এগিয়ে চলছিল, তখন আবু কাইয়ুমের বিরুদ্ধে একাট্টা হয় হাসিনা সরকারের বিশেষ সুবিধাভোগী কর্মকর্তারা। দেয়া হয় প্রাণনাশের হুমকিও। সত্যিকার অর্থে টেলিফোনের হুমকি সহ, আমার বদলির হুমকি সহ এমন অবস্থায় আছি যে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমার নিরাপত্তা চেয়ে আমি আবেদন করেছি। অভিযোগ, কাজী আবু কাইয়ুমকে চাপে ফেলতে যোগসাজশ আছে কিছু বিএনপি ও জামাতপন্থী কর্মকর্তাদেরও, যাদের তদবিরে পুরো তদন্ত কার্যক্রম পর্যালোচনায় 7 সদস্যের কমিটি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যার আহ্বায়ক নিজেই অভিযুক্ত বিক্ষোভ মিছিলে অর্থায়নের অভিযোগে। যে ঘটনাগুলো এখানে সংঘটিত হয়েছে সে ব্যাপারে রাষ্ট্র বা মন্ত্রণালয় যে ধরনের সিদ্ধান্ত বা উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে যদি কোনো আমাকে নির্দেশনা প্রদান করা হয়, তাহলে আমি সেই মতো ব্যবস্থা গ্রহণ করব। লোক প্রশাসন বিশেষজ্ঞ মনে করেন, সরকারি কর্মচারী হয়ে রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশ নেওয়ার পরও অভিযুক্তরা পার পেয়ে গেলে তা প্রশাসনে বিশৃঙ্খলার নমুনা তৈরি করবে। নিজেদের বেনিফিট পাওয়ার জন্য একটা সরকারের বা একটা দলের প্রতি আনুগত্য দেখায়, তখন এটা প্রশাসনের মধ্যে জনগণের সেবা পাওয়ার ক্ষেত্রে সার্ভিস ডেলিভারি আমরা যাকে বলি বর্তমান কনসেপ্টে, সেটা পেতে আসলেই অনেক সমস্যার সৃষ্টি হয়। সুষ্ঠু ও সৎভাবে প্রশাসন পরিচালনার জন্য যেসব আইন ও বিধি প্রয়োজন দেশে রয়েছে তার সবগুলোই, কিন্তু এর ঠিকঠাক প্রয়োগ নেই। ফলে তদবির বাণিজ্য, ঘুষ প্রদান অথবা রাজনৈতিক প্রভাবে আইনের ফাঁক ফোকর গলিয়ে বের হয়ে যান অপরাধে জড়িত সরকারি কর্মকর্তারা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। হবিগঞ্জের শাহজি বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের প্রায় 14 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পুরোপুরি স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরতে কাজ চলছে। গতকাল সন্ধ্যায় টানা বৃষ্টিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগে। এতে পুরো জেলায় বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। ছিটমহল বিনিময়ের 1 দশক। 68 বছরের বন্দি থাকা শিকল থেকে ছাড়া পায় বাংলাদেশ ভারতের 162টি ছিটমহলের বাসিন্দারা। পরিচয়, অধিকার পাওয়ার পাশাপাশি বদলে যায় তাদের জীবনের গল্প। দাসিয়ারছড়ার কালীরহাট সমন্বয় পাড়ার আমজাদ হোসেন জন্মের পর বুঝতে পারেন তিনি ছিটমহলের বাসিন্দা। সেই থেকেই হতাশার বসবাস, কেননা সে জীবনে ছিল না রাষ্ট্র, স্বাধীনতা কিংবা মৌলিক অধিকার। 68 বছর পর্যন্ত আমরা খুব কষ্টে ছিলাম। থাকার পরে আমরা অনেক দিক দিয়ে সরকারি অনুদান থেকে বঞ্চিত, মাহরুম ছিলাম। থাকার কারণে অনেক কষ্ট পাচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরে 111টি ছিটমহলের বাসিন্দাদের অবস্থাও ছিল একই রকম। ছিল না নাগরিক পরিচয়, অধিকার। পরিচয়ে গোপন করে বা মিথ্যা পরিচয়ে করতে হতো লেখাপড়া, নিতে হতো চাকুরি। তবে দীর্ঘ আন্দোলনের পর মানচিত্রে মিলে যায় 2 দেশের অভ্যন্তরে থাকা 162টি ছিটমহল। কেউ কেউ শেষ বয়সে এসে জীবনের স্বাদ পেলেও এখনো মনে পড়ে ছিট জীবনের দুঃসহ স্মৃতি।
ভারত যাতায়াত পাইনি, জমা জমির স্টাডি ফিস্টাডি করতে পারিনি। খুব কষ্ট করিয়া এখানে স্টাম্প আনছি, মানুষের দ্বারায় আনি নিয়ে এখানে ফর্ম করছি, স্টাম্প করছি। বাংলায় যদি যাই আশ্রয় পাই না, ভারতে যদি যাই ওখানেও শান্তি পাই না। ওরাও বলে বাংলার মানুষ আর এরাও বলে ইন্ডিয়ার মানুষ। তো পুরান বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য অনেকের কাছে আমরা ধর্ণা দিতাম এবং অনেকভাবেই আমরা আইডি কার্ড তৈরি করতাম বা জন্ম নিবন্ধন করতাম, নাহলে আমাদেরকে লেখাপড়া করা অনেক সমস্যা ছিল। আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারতেছি, আগে রাস্তাঘাট ছিল না, এখন রাস্তাঘাট হয়েছে। আঁধার পেরিয়ে আলোতে আসার দিনটিকে উদযাপন করে দাসিয়াছড়াবাসী। এবারও রয়েছে নানান আয়োজন। তাহলে 68 বছর গ্লানি মুছে ফেলে 68টি মম নাগে আমরা আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানটা করছি। আমরা একটা দাবি ছিল এই ইউনিয়নটা হয় তাহলে আমাদের সিটবাসীর জন্য এটা বিরাট উপকৃত হবে, আমরা সুযোগ সুবিধাগুলো পাবো। ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন হয় 2015 সালের 31 জুলাই মধ্যরাতে। স্বাধীনতার এক দশকে দাঁড়িয়ে 68 বছরের জীবনের অন্ধকারের কথা ভুলতে পারেননি দাসিয়াছড়ার মানুষেরা। তবুও অন্ধকার থেকে আলো জ্বালিয়ে আগামী বাংলাদেশের যাত্রী হতে চান ছিটমহলের মানুষেরা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, দাসিয়াছড়া, ফুলবাড়ি, কুড়িগ্রাম।